আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি 25 ব্যাচ থেকে আছো, তোমরা তো এখন নিশ্চয়ই খুব চিল করছো। সো তোমাদের জন্য এনডিসি অ্যাডমিশন গাইডলাইন নিয়ে এসেছি। আমি সৈয়দ তামজিদ রহমান, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অধ্যয়নরত এনডিসি 23 ব্যাচ এবং সেন্ট জোসেফ স্কুল 21 ব্যাচ। সো চলো আমরা শুরু করি। সো আমরা এই সেশনটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করছি যাতে তোমার বুঝতে খুব সুবিধা হয়। প্রথমত হচ্ছে কেন আমরা এনডিসিতে পড়তে চাই, এনডিসিতে অ্যাডমিশন নেওয়া কতটুকু জরুরি। দেন হচ্ছে এটা ভর্তি যোগ্যতা, অর্থাৎ এখানে আমার যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার কী কী যোগ্যতা থাকা উচিত। তারপর হচ্ছে কী কী এবং কীভাবে পড়বো, এখানে সাবজেক্টের বিষয়টা আসবে এবং এটার প্রসেসটা কী, টেকনিকগুলো কী, সেগুলো আমরা ডিসকাস করব। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা। এনএসসিতে 2 ধরনের পরীক্ষা হয়, সো দুটো নিয়ে আমরা ডিসকাস করব। এরপর হচ্ছে এটার কোচিংটা, এখানে আসলে আমরা ডিসকাস করব যে এনডিসি অ্যাডমিশন জার্নিতে আমার কোচিংয়ের প্রতি ইনভলভ থাকা উচিত কিনা, সেটা আমরা ডিসকাস করব। এসএসসি 25 শিক্ষার্থী, তোমাদের সবারই মনে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কেন এনডিসিতে আমাদের পড়া উচিত এবং এটার স্পেশালিটিটা কী। সো দেখো, তোমাকে বুঝতে হবে যে এটা একটা সেন্টার অফ এক্সিলেন্স। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী পড়াশোনায় প্রচুর আগ্রহ থাকে এবং বন্ধুদের ইনফ্লুয়েন্স এবং টিচারদের ইনফ্লুয়েন্সে পড়ালেখার যে স্পৃহাটা সেটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। এবং বড় হয়ে তোমরা কি হতে চাও এবং কি অ্যাচিভ করতে চাও, সেটাও কিন্তু এখানে একটা সুন্দর ফাউন্ডেশন এখানে গড়ে ওঠে। এটা একটি পলিটিক্স ফ্রি এবং গ্যাঞ্জাম মুক্ত একটি ক্যাম্পাস এবং এখানে তোমরা যখন আসবা দেখবা যে এখানে অনেক ক্লাব ফ্যাসিলিটি আছে। অর্থাৎ এখানে আমাদের সময় ছিল 23টা ক্লাব ছিল, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে ক্লাবের পরিমাণ আরও বৃদ্ধি পাইছে। অর্থাৎ তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু এখানে অনেক বেশি শাইন করতে পারবা। এখানে প্রচুর অপরচুনিটি আছে। সো আদর্শ স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস বলতে আমরা যেটা বুঝি, এনডিসি সেটাই প্রোভাইড করে থাকে। তারপর হচ্ছে ওয়েল অর্গানাইজ সিলেবাস স্ট্রাকচার। এখানে প্রত্যেকজন টিচার টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে সিলেবাসটাকে স্ট্রাকচার করেন, সাজান, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্টের বেসিক কোনো ধরনের ঘাটতি না থাকে এবং এক্সট্রা কোনো স্ট্রাগল করে যাতে পড়ালেখা করতে না হয়। এবং ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হয়। অন্যান্য কলেজে ফার্স্ট আর সেকেন্ড পেপার মিলাই পড়ানো হয়, তবে এখানে সেটা করা হয় না। ডিসিপ্লিন, এটা না বললেই নয়। সময়ানুবর্তিতা এবং শিষ্টাচার এখানে খুব ভালোভাবে অভ্যাস করিয়ে দেওয়া হয়। ক্লাসটা টাইমলি শুরু হয়, এক্সামটা টাইমলি শেষ হয় এবং সব কিছু একটি সিস্টেমেটিক ওয়েতে চলতে থাকে। প্র্যাকটিক্যালটা টাইমলি জমা দিতে হয়। সো তোমরা বুঝতে পারবা যে এখানে একটা রেগুলারিটি মেনটেন করা হয় এবং এই পড়ালেখার যে রেগুলারিটা, এটা যদি তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে ইনশাল্লাহ পরবর্তী অ্যাডমিশন, অর্থাৎ বুয়েট, মেডিকেল, ভার্সিটি, সেখানেও কিন্তু এটা একটা বড় একটা এফেক্ট পড়বে। তারপর হচ্ছে কুইজ, টার্ম, টেস্ট, প্রি টেস্ট, এইসব যে কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু আসলে অ্যাডমিশন ওরিয়েন্টেড হয়। অর্থাৎ এখানে অ্যাডমিশনের প্রশ্নের মতো একটু ধাঁচ থাকে, কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ড। অবশ্যই প্রশ্নগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড হবে, কিন্তু প্রশ্নগুলো একটু ট্রিকি হবে, যাতে পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা ভার্সিটির জন্য, বুয়েট, মেডিকেলের জন্য, সেগুলোর যাতে প্রশ্নগুলোর একটু ছোঁয়া তোমরা এখানেই পাও এবং এতে করে অ্যাডমিশন প্রিপারেশন কিন্তু অনেকাংশে এখানেই হয়ে যায়। টপ নচ টিচার ফ্যাকাল্টি, এইটা আসলে বলে শেষ করা যাবে না। টিচাররা অনেক এফোর্ট দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে পড়ানোর চেষ্টা করেন, যাতে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয় এবং কনসেপ্টগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। মেরিটোরিয়াস অ্যালামনাই, আসলে এনডিসি প্রতিষ্ঠা তো অনেক আগে থেকে এবং সেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে দেশান্তরে সব জায়গায় অনেক প্রতিষ্ঠিত ভাইয়ারা তোমাদের জন্য থাকবে। সো তোমরা একটা বিশাল বড় একটি অ্যালামনাই গ্রুপ পাবা। সো এখন আমরা ডিসকাস করবো যে ভর্তি যোগ্যতাটা কী কী থাকা উচিত। সো তোমাদের এখন এসএসসির রেজাল্টটা দেয় নাই, বাট যখন রেজাল্টটা দিবে তখন তোমরা অবশ্যই চেক করবা যে তোমাদের সামগ্রিকভাবে জিপিএ-5 আসতেছে কিনা। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, এখানে আসলে গোল্ডেন জিপিএ-5টা নেসেসারি না। কারো যদি অপ্রত্যাশিতভাবে কোনো সাবজেক্টে জিপিএ-5 মিস হয়ে যায়, বাট 4th সাবজেক্ট দিয়ে ওই সাবজেক্টটা যদি জিপিএ-5টা কভার হয়ে যায়, তারপর সামগ্রিকভাবে একটা জিপিএ-5 রেজাল্ট দেয়, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এনডিসি অ্যাডমিশনের জন্য। তবে অবশ্যই সেকেন্ড পয়েন্টটা তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হায়ার ম্যাথে সেপারেটভাবে আলাদাভাবে জিপিএ-5টা আসতেছে কিনা। কারো যদি হায়ার ম্যাথে জিপিএ-5 মিস যায়, তারপরে সামগ্রিকভাবে যদি 4th সাবজেক্ট দিয়ে কভার হয়ে আসে জিপিএ-5, তারপরেও কিন্তু তোমরা আসলে এনডিসির জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তারপর হচ্ছে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, তোমরা দুই ভার্সনই অ্যাপ্লাই করতে পারবা। বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে শিফট করতে পারবা পরীক্ষা দেওয়ার সময় এবং সেখানে কোয়েশ্চেনটা বাংলা ভার্সনই হবে, অসুবিধা নেই। এবং ও লেভেল যারা আছো, যারা ইংলিশ মিডিয়ামের, তারা আসলে এনডিসিতে অ্যাপ্লাই করতে পারবা না, কারণ তোমাদের জন্য এনডিসিতে আসলে কোনো ইংলিশ মিডিয়ামের কারিকুলাম নেই। এখন হচ্ছে কী পড়বো এবং কীভাবে পড়বো। সো সায়েন্সের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখান থেকে প্রশ্ন আসে। কমার্সের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স, অ্যাকাউন্টিং, আইসিটি এবং জেনারেল নলেজ, যেটা হচ্ছে জিকে। এবং আর্টসের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স, আইসিটি এবং জিকে। যেহেতু আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে, সো আমি সায়েন্সের জিনিসটা ডিসকাস করব। এখানে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি 3টা স্টার মার্ক দিয়ে রাখছি হায়ার ম্যাথ এবং ফিজিক্সে। সো
কম্পারেটিভ টু আদার সাবজেক্ট তোমাদেরকে অবশ্যই হায়ার ম্যাথ এবং ফিজিক্সে অনেক বেশি ফোকাস করতে হবে, কারণ যদি এনডিসিতে 50টা প্রশ্ন আসে তাহলে সেখান থেকে প্রায় অর্ধেক 25টা থেকে 20টার মতো প্রশ্ন হায়ার ম্যাথ বা ফিজিক্স থেকে আসে, ঠিক আছে। এবং সেই প্রশ্নগুলো একটু ট্রিকি হয় এবং একটু টাইম কনজিউমিং হয়। সো তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অনেক ডেভেলপ করতে হবে এবং অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে ওই প্রশ্নগুলোতে তোমরা যাতে না আটকাও। এবং অন্যান্য সাবজেক্টের তুলনায় এই দুটো সাবজেক্টে যদি ভুলের পরিমাণ একটু হয় তারপরেও কিন্তু চান্সের রেট অনেক বেশি কমে যায়। সো 100% অ্যান্সার করতে হবে হায়ার ম্যাথ ও ফিজিক্সে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি। এখানে হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমাদের একটু ভিন্ন রকমের হয় এবং ডিপেন্ড করে কোয়েশ্চেন প্যাটার্নের উপর। তবে তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এবং সবগুলো চ্যাপ্টার সবগুলো টপিক ভালো করে পড়তে হবে। তোমরা অনেকেই করো কি, যখন এসএসসি পরীক্ষাটা হয় তখন তোমরা কোয়েশ্চেন ব্যাংকে দেখো যে কোন চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং তোমরা সেগুলোতেই বেশি ফোকাস করো, যার কারণে তোমার অন্যান্য চ্যাপ্টারগুলোতে যেগুলো কম আসে প্রশ্ন সেখানে তোমার কিন্তু বেসিক ক্লিয়ার থাকে না। বাট এনডিসি অ্যাডমিশনের ক্ষেত্রে এটা করলে চলবে না। তোমাদেরকে সব প্রশ্ন সবগুলো চ্যাপ্টার ভালো করে লক্ষ্য দর্পণে রাখতে হবে, যাতে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এখন হচ্ছে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষাটা অনেক বেশি ক্রুশিয়াল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার টু ভাইবা পরীক্ষা। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন প্যাটার্নটা আননোন হয়ে থাকে। হ্যাঁ, ঠিক শুনেছো, আননোন হয়ে থাকে। এখানে কোনো প্যাটার্ন ফলো করা হয় না, কোনো ট্রেন্ড ফলো করা হয় না। তবে বিগত বছরের ভাইয়ারা যেগুলো বলতেছে এবং তোমাদের ঠিক সিনিয়র ব্যাচগুলো 22, 23, 24 তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি সেটা দিয়ে আমি একটা জিনিস সাজিয়েছি। প্রথমত 4টা বড় ম্যাথ আসতে পারে, 4 × 5 20 নাম্বার এবং 30টা শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 30, টোটাল হচ্ছে 50। এটা এসএসসি 20 ব্যাচের আগের যে ভাইয়ারা ছিল তাদের কাছ থেকে আমি শুনেছি যে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতো এবং টাইম মনে করতেছো যে অনেক বেশি থাকবে 1 ঘন্টা, অ্যাকচুয়ালি না, এখানে টাইম থাকবে মাত্র 30 মিনিট। ভাইয়াদের টাইম ছিল মাত্র 30 মিনিট, সেখানে তারা এতগুলো প্রশ্ন অ্যান্সার করতো। এবং আমাদের ক্ষেত্রে যারা আমরা 21 ব্যাচের শিক্ষার্থী ছিলাম, এসএসসি 21, তাদের ক্ষেত্রে আসতো অবজেক্টিভ 50টা। তার আগে কোনোদিন অবজেক্টিভ এতগুলো আসেনি। এরপরে হচ্ছে যারা 22, 23, 24 এই 3 ব্যাচে টানা একটা ট্রেন্ড ফলো করেছে, সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং একটা বাংলা অথবা ইংলিশ প্যারাগ্রাফ। আচ্ছা, এই যে আমি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার বলছি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক শব্দ উত্তর অথবা এক বাক্য উত্তর, ঠিক আছে। এক শব্দ বলতে যদি সেটা ফিজিক্স হয় তাহলে সেটা একটা সংখ্যা অ্যান্সার হবে। ধরো ভার্নিয়ার স্কেলের অ্যান্সার কোয়েশ্চেনটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করলো যান্ত্রিক ত্রুটি কত, সো এটা হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন যেখানে সংখ্যা অ্যান্সার। কেমিস্ট্রি যদি হয় সেখানে হয়তো একটা সংকেত অ্যান্সার হতে পারে, কার্বন ডাইঅক্সাইড, পানি, এরকম হতে পারে। আবার অনেক সময় কোয়েশ্চেন আছে যে ঢাল কাকে বলে, এরকমও প্রশ্ন আসছে, ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রে অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। তারপর ইংলিশের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসে এবং মাঝে মাঝে ফ্রেজ অ্যান্ড ক্লজ আসে, ঠিক আছে। সো কোয়েশ্চেন প্যাটার্ন আসলে অতটা চিরপরিচিত না, এটা মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সো রিটেন পরীক্ষার মতো একটা ক্রুশিয়াল একটা পরীক্ষা শেষ করার পরে তোমাদেরকে কিছুদিন পরে ভাইবা পরীক্ষার জন্য সিলেক্ট করা হবে। সো তখন তোমাদের আসলে কীরকম অ্যাটিটিউড হওয়া উচিত সেটা এখন ডিসকাস করবো। তোমাদের ব্যবহারটা অনেক ভদ্র হইতে হবে, টিচারদের সাথে সবসময় হাম্বেলভাবে কথাবার্তা বলবা যারাই ভাইবা নিবে, এবং তোমাদের পোশাক হইতে হবে মার্জিত। এখানে স্টুডেন্টরা একটা ট্রেন্ড ফলো করার চেষ্টা করে, তারা সাদা শার্ট, কালো প্যান্ট এবং কালো শু পরে আসে এবং টাইটা নেসেসারি না, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ড্রেস কোড না, এটা ম্যান্ডেটরি না। যারা পরে আসতে পারবা তারা পরে আসবা, আর যদি না থাকে তাহলে বাসার মধ্যে সবচেয়ে মার্জিত যে ড্রেস আছে সেটা পরে আসবা। তবে স্কুলের ইউনিফর্ম পরা যাবে না, স্কুলের ইউনিফর্ম পরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, ঠিক আছে। এরপরে তোমাদের ভাইবা বোর্ডের মধ্যে খুব সহজ সরল প্রশ্ন করা হবে এবং সেগুলো তোমরা স্মার্টলি অ্যান্সার দিবা, ঠিক আছে। কোয়েশ্চেনের অ্যান্সারটা পারলা কি পারলা না সেটা অতটা ম্যান্ডেটরি না, সেটা কোনো কনসার্নের বিষয় না। তোমরা জাস্ট কীভাবে প্রশ্নটা হ্যান্ডেল করতেছো সেটা টিচাররা দেখতে চায়। অ্যান্ড এখানে কোনো একাডেমিক প্রশ্ন করা হবে না, এখানে জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হয়। যেমন আমার ক্ষেত্রে ঘূর্ণিঝড় জাওয়াত নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারপর অনেকের ক্ষেত্রে একটু এক্সট্রা কারিকুলার প্রশ্ন করা হয়, যেমন কেউ যদি গান গাইতে পারে তাকে গান গাইতে বলা হয়। এটা খুব বেশি ফেমাস না, এটা 2-1 জনকে করা হয়েছিল। তারপর অনেকের ক্ষেত্রে ফুটবল নিয়ে প্রশ্ন করে। সো এরকম প্রশ্ন করবে যে তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, তুমি কিভাবে ওখানে লাইফ লিড করতা, এরকম প্রশ্ন করবে। সো খুবই ইজি এবং চিল ভাইবা হবে। সো ওখানে 2-1টা প্রশ্ন যদি নাও পড়ো কোনো অসুবিধা নেই, কীভাবে সেটা হ্যান্ডেল করতেছো সেটা তোমাকে তারা বিবেচনা করবে। এখন হচ্ছে এই এনডিসি অ্যাডমিশন ক্র্যাক করার জন্য অথবা এইটার থ্রুতে যাওয়ার জন্য তোমাদের কোচিংয়ে ইনভলভমেন্ট থাকা উচিত কিনা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা বাসায় পড়ে টাইম ম্যানেজমেন্ট স্কিলগুলোকে ডেভেলপ করতে পারে
এবং খুব বেশি বেশি প্র্যাকটিস করে তাদের যেই বেসিকগুলো দুর্বল ছিল সেগুলো বাসায় বসে ক্লিয়ার করতে পারে এবং এফিশিয়েন্ট ওয়েতে পড়াশোনা করতে পারে, তাদের ক্ষেত্রে আসলে কোচিংটা রিকোয়ার্ড না। বাট অনেক স্টুডেন্ট আছে যাদের অনেক ভালো প্রতিভা থাকা সত্ত্বেও প্রপার গাইডলাইনের অভাবে তারা কিন্তু আসলে এনডিসি অ্যাডমিশনটা ক্র্যাক করতে পারে না। এবং অনেক স্টুডেন্ট আছে যাদেরকে সুতা বেঁধে পড়ানো হয়, বা অনেকে হচ্ছে তারা বাবা মার বকুনিতে পড়ালেখা করে, আবার অনেকে বাস খেয়েও পড়ালেখা করে। সো তাদের ক্ষেত্রে আসলে কোচিংটা আসলে ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ কোচিংয়ের মধ্যে যে মেন্টরসরা থাকে তাদের কন্টিনিউয়াস সাপোর্ট এবং তাদের মেন্টরশিপের থ্রুতে কিন্তু স্টুডেন্টের এনডিসি ক্র্যাক করার অনেক পসিবিলিটি বেড়ে যায়। এবং লাস্টে আমি লিখে রাখছি, দেখো যে স্টুডেন্ট শুড হ্যাভ দ্য ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট অন এভরি টপিক, চ্যাপ্টার অ্যান্ড সাবজেক্ট। সো এগুলো তোমরা যদি বাসায় বসে নিশ্চিত করতে পারো তাহলে ঠিক আছে, তোমরা কোচিংয়ে যেও না। আর যদি নিশ্চিত করা না হয় তাহলে তোমাদের জন্য কোচিংটা ম্যান্ডেটরি হয়ে ওঠে, ঠিক আছে। সো এটা টোটালি ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট। সো এই ছিল আজকের আলোচনা। তোমরা খুব বেশি বেশি করে টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবা এবং নিজেদের সবগুলো চ্যাপ্টারের কনসেপ্টগুলো একদম A to Z ক্লিয়ার করে রাখার চেষ্টা করবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা যাতে ওখানে গিয়ে তোমরা আটকায় না যাও। সো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, তোমরা 100% অ্যাটেন্ড করতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।